হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস নিয়ে, যেটি এই প্ল্যানেট অফ দ্য এপস রিবুটেড মুভি সিরিজের চতুর্থ মুভি, যার প্রথম তিনটি মুভি আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি। তাই আপনারা কেউ যদি এখনো এই সিরিজের প্রথম পর্বগুলি দেখতে বাকি থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম মুভিগুলি অবশ্যই দেখে নেবেন, না হলে এই মুভির গল্প কিছুই বুঝতে পারবেন না। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আমাদেরকে একদম সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়া হয় কিভাবে মানুষের তৈরি একটি প্রতিষেধকের কারণে এপসরা এইভাবে ইন্টেলিজেন্ট হয়ে উঠলো, আর কিভাবে মানব জাতি তাদেরই ভুলে ধ্বংস হয়ে গেল। মানে যে গল্প আমরা একদম প্রথম মুভি থেকে দেখে আসছি, সেটাই সংক্ষিপ্ত দু একটি কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। আর তারপর আমাদের দেখানো হয় আগের পর্বের শেষ সিন, যেখানে সিজার মারা যাওয়ার পর তার পুরো টিম সিজারের শেষকৃত্য সম্পন্ন করে। আর এখান থেকেই সিন শিফট হয় কয়েক শতাব্দী পর। মানে সিজারের এই টিমের বহু প্রজন্ম কেটে গেছে, আর বর্তমানে এই সমস্ত এপসরা অসংখ্য গোষ্ঠীতে বিভক্ত হয়ে বসবাস করতে শুরু করেছে। আর মানব জাতি এখন প্রায় লুপ্ত প্রায়। যে সমস্ত মানুষ এখনো বেঁচে রয়েছে, হয় তারা গোপনে চলে গেছে, আর বাকি অংশ ওই ভাইরাসে এফেক্টেড হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে আদিম পর্যায়ে ফিরে গেছে। সে যাই হোক, প্রথমেই আমরা দেখতে পাই তিনটি তরুণ শিম্পাঞ্জি নোয়া, আনায়া এবং সুনা একটি পাহাড়ের চূড়ায় উপস্থিত হয়ে প্রত্যেকে এক একটি করে ঈগলের ডিম চুরি করে। আসলে এই তিন শিম্পাঞ্জি যে গোষ্ঠী বা ক্ল্যানে বসবাস করে, তারা প্রত্যেকেই একটি করে ঈগল পোষ মানায়, আর বিভিন্ন সময়ে সেই সমস্ত ঈগলকে বিভিন্ন কাজে ব্যবহার করে। যেমন খাবার হিসাবে মাছ ধরার কাজেও ওই ঈগলরাই তাদেরকে সাহায্য করে। তাই নির্দিষ্ট সময় মতো এই ক্ল্যানের প্রত্যেককেই এইরকম একটি করে ডিম উদ্ধার করে সেটা থেকে বাচ্চা ফুটিয়ে বড় করতে হয়, যে কারণেই এই তরুণ তিনটি শিম্পাঞ্জি তিনটি ডিম চুরি করে। এবার এই স্থান থেকে তারা যখন ওই ডিম নিয়ে তাদের নিজেদের ক্ল্যানের দিকে রওনা হয়, ঠিক তখনই নোয়া অদ্ভুত কিছু একটি দেখে সেই দিকে যেতে শুরু করে। আর পরবর্তীতে তিনজনই একটি টানেলের সম্মুখে উপস্থিত হয়ে একটি কাপড়ের টুকরো দেখে অনুমান করে হয়তো কোনো একো হতে পারে। আসলে যে সমস্ত মানুষ এখন আদিম মানুষের মতো বেঁচে রয়েছে, তাদেরকে এই এপসরা একো বলে। মানে তারা মনে করে এই স্থানে হয়তো কোনো মানুষ এসেছিল, কিন্তু পরবর্তীতেই তাদের মনে হয় এই টানেলের এই সাইডে কোনো মানুষ কোনোদিনই আসে না, তাই হয়তো তাদের অনুমান ভুল হতে পারে। তো এইটা ভেবেই ওই কাপড়ের টুকরো নিয়ে তারা তিনজনই ফিরে আসে তাদের ক্ল্যানে। যার পর আমরা নোয়ার মা এবং এই ক্ল্যানের হেড নোয়ার বাবার সঙ্গে পরিচিত হই, যিনি এই ক্ল্যানের সমস্ত ঈগলের দেখাশোনা করেন এবং কিভাবে ডিম ফুটে বাচ্চা হবে এবং তাদেরকে কিভাবে বড় করতে হবে, এই সমস্ত শিক্ষা তিনিই প্রদান করেন। এখানে জানিয়ে রাখা ভালো, প্রতি বছরই এদের একটি করে বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়, যে দিন থেকেই এই ক্ল্যানের নতুন সদস্যরা তাদের নিজেদের ঈগল পোষার জন্য তৈরি হয়। আর এই বছরের সেই অনুষ্ঠান আগামীকাল, যে কারণে নোয়া এবং তার দুই বন্ধু ঈগলের ডিম জোগাড় করে রেডি হয়ে গেছে ওই অনুষ্ঠানের জন্য। যাই হোক, নোয়া যে ওই টানেলের কাছ থেকে একটি কাপড়ের টুকরো উদ্ধার করেছিল, সেটা সে তার বাবাকে দেখাতেই তার বাবা তাকে জিজ্ঞাসা করে সে কি একোদের ভ্যালিতে গিয়েছিল। উত্তরে নোয়া তাকে জানায় না, সে খুব ভালো করেই জানে ওই টানেল টোপকে একোদের ভ্যালিতে যাওয়া তাদের জন্য নিষেধ রয়েছে, তাই সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফলে তার বাবা খুব ভালো করেই বুঝে যায় তাহলে হয়তো একোরাই ওই টানেল টোপকে এই দিকে আসতে শুরু করেছে। তাই একোরা টানেলের এই দিকে এখনো রয়েছে কিনা এইটা দেখার জন্যই নোয়ার বাবা ওডা নামক একটি শিম্পাঞ্জিকে প্রেরণ করে ওই টানেলের উদ্দেশ্যে। এবার ওই দিন রাতেই নোয়া যখন তাদের এই ক্ল্যান গার্ড দেওয়ার কাজ করছে, ঠিক তখনই তাদের খাওয়ার সংগ্রহের জায়গায় সে একটি মেয়েকে দেখতে পায়। ফলে কৌতূহলবশত নোয়া তাকে ধরার চেষ্টা করতে গেলে ওই মেয়ে তাকে ধাক্কা দিয়ে বনের মধ্যে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ধাক্কা দেওয়ার ফলে নোয়ার কাছে থাকা সেই ঈগলের ডিমটি ভেঙে যায়। মানে পরের দিন যে তাদের ওই বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হবে, সেটাতে নোয়া আর কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না, কারণ তার কাছে এখন ঈগলের ডিম নেই। ফলে ওই রাতেই নোয়া বেরিয়ে পড়ে আরও একটি ঈগলের ডিম সংগ্রহ করার জন্য। কিন্তু বেশ কিছুটা এগোনোর পর ওডা নামক সেই শিম্পাঞ্জি, মানে যাকে তার বাবা সকালবেলায় পাঠিয়েছিল একোরা এই স্থানে রয়েছে কিনা সেটা দেখার জন্য, সেই ওডাকেই কেউ ছুরি মেরে হত্যা করেছে। এবার নোয়া এটা দেখে কিছু বুঝে ওঠার আগেই মুখোশ পরা একদল বন মানুষ সেই স্থানে উপস্থিত হয়। ফলস্বরূপ নোয়া পাশেই একটি স্থানে লুকিয়ে পড়ে, আর সেখান থেকেই সে বুঝতে পারে এই বন মানুষের দলই ওডাকে হত্যা করেছে, আর তারা বর্তমানে একটি মানুষকে খুঁজছে। কিন্তু নোয়া যে ঘোড়ার মাধ্যমে এই স্থানে উপস্থিত হয়েছিল,
এই মুহূর্তে সেই ঘোড়া দেখে ওই বন মানুষের টিম সিদ্ধান্ত নেয় এই ঘোড়ার মাধ্যমেই তারা এই এপসদের ক্ল্যান উদ্ধার করবে আর তারপর সেখানে বসবাস করা সমস্ত এপসদের বন্দী বানাবে। তো প্ল্যান মতো ওই ঘোড়ার পিছু নিয়েই নোয়াদের ক্ল্যানে ওই বন মানুষরা উপস্থিত হয়ে তাদের সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেয়। নোয়াও কোনো প্রকারে সেই স্থানে উপস্থিত হয়ে তার বাবার সঙ্গে মিলে তাদের কাবিলার সমস্ত ঈগলগুলিকে মুক্ত করতে শুরু করে, যাতে এই আগুনে ঈগলদের কোনো ক্ষতি না হয়। কিন্তু এই বন মানুষ টিমের জেনারেল সিলভা সেই স্থানে উপস্থিত হয়ে নোয়ার বাবাকে নিমেষেই হত্যা করে এবং নোয়াকে ওই উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেয়। পরের দিন নোয়ার যখন জ্ঞান ফেরে, সে ওই স্থান পুরোপুরি খালি অবস্থায় দেখতে পায়, মানে তাদের পুরো কাবিলাকে ওই বন মানুষ টিমরাই বন্দি করে নিয়ে গেছে। এনিওয়ে, নোয়া এদিক ওদিক ঘুরে দেখার টাইমে ওই স্থানেই তার বাবার মৃতদেহ দেখতে পায়। ফলে কোনো প্রকারে সে তার বাবার শেষ কৃত্য সম্পন্ন করে বাকিদের খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এতদিন যে টানেল টপকে বিপরীতে যাওয়া তাদের জন্য বারণ ছিল, এই মুহূর্তে নোয়া নিমেষেই সেই টানেল অতিক্রম করে। আর তারপর বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর তার বাবার পোষা ঈগল তার সাথেই রয়েছে। কিন্তু নোয়া ওই ঈগলকে কিছুতেই পোষ মানাতে পারছে না, যদিও নোয়া নিজেই মনে মনে বিশ্বাস করে ঈগল পোষ মানানোর সঠিক ট্রেনিং তার জানা নেই, তাই হয়তো এই ঈগলকে সে পোষ মানাতে পারছে না। যাই হোক, এরপর আরো কিছুটা পথ পাড়ি দিয়ে হঠাৎই সে একটি জায়গায় ধোঁয়া দেখতে পেয়ে সেই জায়গা চেক করতে গেলে নোয়া একটি ফাঁদে পা দিয়ে নিচে পড়ে যায়, যেখানেই তার সাথে পরিচয় হয় রাকা নামক একটি ওরাংওটাংয়ের। এবার নোয়া যখন তার বর্তমান অবস্থা, মানে কিভাবে ওই মুখোশধারী বন মানুষরা তাদের কাবিলাকে ধ্বংস করে দিয়েছে আর তাদের বাকি সঙ্গীদের বন্দি বানিয়ে নিয়ে গেছে এটা জানায়, তখনই ওই ওরাংওটাংও নোয়ার দুঃখে দুঃখী হয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে নেয়। কারণ নোয়ার সঙ্গে এই মুহূর্তে ঠিক যে ঘটনা ঘটেছে, এক সময় রাকার সঙ্গেও সেই একই ঘটনা ঘটেছিল। মানে ওই মুখোশধারী বন মানুষরা রাকার পরিবারকেও হত্যা করেছিল, যে কারণে সে নোয়ার থেকে এই মুহূর্তে এই সব কথা শুনে দুঃখ পায়। যাই হোক, এরপর তারা দুজন কিছু কথা বলার টাইমে রাকা কিছু বই দেখিয়ে নোয়াকে জানায়, এগুলি অনেক কষ্টে আমি সংগ্রহ করে রেখেছি, কারণ এই বইগুলির প্রতিটি পাতার একটি করে আলাদা আলাদা অর্থ রয়েছে। আর এই সমস্ত অর্থ সিজারের টাইমের এপসরা সবকিছুই বুঝতে পারত, কিন্তু এখন আর এগুলি কেউই বুঝতে পারে না। এবার রাকার মুখ থেকে সিজারের কথা শুনে নোয়া তার থেকে জানতে চায় কে এই সিজার, কারণ যে সমস্ত মুখোশধারী বন মানুষরা তাদের কাবিলাকে ধ্বংস করে দিয়েছে তারাও এই সিজারের কথা বলছিল। এবার এটা শুনেই রাকা তাকে জানায়, তোমাদের কাবিলা সিজারকে চেনে না, সিজারই তো এপসদের প্রথম এবং শ্রেষ্ঠ লিডার, কিন্তু আজ তার অনেক নিয়মই অনেক কাবিলা বদলে দিয়েছে। যেমন ওই মুখোশধারীরা তো সিজারের নাম পুরোপুরি বদনাম করে দিয়েছে, কারণ তারা সিজারকে আইডিয়াল হিসেবে মনে করলেও তারা তার সঠিক নিয়ম কানুন একদমই ফলো করে না। কিন্তু রাকার কাছে সিজার প্রকৃতই একজন আইডিয়াল নেতা। এমনকি রাকার গলায় সিজারের সেই প্রতীকী চিহ্ন লকেট হিসাবে ঝুলছে। মানে এখান থেকেই বোঝা যায় রাকার কাবিলার কাছে সিজার নামটি কতটা গুরুত্বপূর্ণ। যাই হোক, নোয়াকে এখন তো তার বাকি সঙ্গী সাথীদের খুঁজতে হবে, মানে তাকে এই স্থান থেকে চলে যেতে হবে। যেটা শুনে রাকাও তাকে হেল্প করার জন্য তার সঙ্গে যাত্রা শুরু করে। এবার রাত্রি হয়ে আসায় পথের মাঝেই একটি স্থানে তারা যখন বিশ্রাম নিতে শুরু করে, সেই টাইমেই ওই মেয়ে, মানে যে ধাক্কা দেওয়ার কারণে নোয়ার কাছে থাকা ঈগলের ডিমটি ভেঙে গিয়েছিল, সেই মেয়েটি ওই স্থানে উপস্থিত হলে রাকা তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য তার দিকে কিছু ফল ছুঁড়ে দেয়। আসলে রাকা তো সিজারের আদর্শে বিশ্বাসী, তাই মানব জাতির প্রতি রাকার কোনো অভিযোগ নেই, কারণ সে খুব ভালো করেই জানে সিজার একটি মানুষের কাছে বড় হয়েছে, আর আগেকার দিনে এপস এবং মানব জাতি একত্রে বসবাস করত। এনিওয়ে, ওই মেয়েটি কিন্তু সেই ফলগুলি কুড়িয়ে ওই স্থানে খেতে শুরু করে। ফলে রাকা এবং নোয়া দুজনেই বুঝতে পারে মেয়েটি ক্ষুধার্ত ছিল, যে কারণেই সে তাদের পিছু নিয়েছিল। কিন্তু ওই মেয়েটিকে দেখে তাদের দুজনেরই মনে হয় মেয়েটি যথেষ্ট চালাক। মানে এখন যে সমস্ত মানুষ বেঁচে রয়েছে তারা সকলেই আদিম মানুষের মতো বসবাস করে, যাদের বুদ্ধি অনেকটাই কম। কিন্তু এই মেয়েটিকে দেখে সেই রকম একদমই মনে হয় না। এবার কেন এই মেয়েটিকে দেখে সেই রকম মনে হচ্ছে না, সেটা আপনারা একদম লাস্টে গিয়ে বুঝতে পারবেন। ওকে, তো এই রাতেই নোয়া ওই জায়গার এদিক ওদিক ঘুরে দেখার টাইমে একটি স্থানে সে একটি টেলিস্কোপ দেখে অবাক হয়ে যায়। এমনকি তাদের সঙ্গে থাকা ওই মেয়েটিও সেই টেলিস্কোপ পর্যবেক্ষণ করে। এনিওয়ে, তো রাকার কারণে ওই মেয়েটির সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠায়। পরের দিন ওই মেয়েটিকে সঙ্গে নিয়েই তারা যাত্রা শুরু করে। আর বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর একটি জায়গায় তারা কিছু আদিম মানুষ দেখতে পায়, মানে যে সমস্ত মানুষরা ভাইরাসে আক্রান্ত হয়ে আদিম অবস্থায় ফিরে গেছে।
ফলে নোয়া ওই মেয়েটিকে এবং রাকাকে এই স্থানে ছেড়ে দিয়ে নিজে বেরিয়ে পড়ে তার সঙ্গীদের উদ্ধার করার আশায়। আর রাকা এখানে থেকে যায় ওই মেয়েটি যাতে এই আদিম মানুষগুলির সঙ্গে মিশে যেতে পারে সেটা দেখার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই মুখোশধারী বন মানুষরা এই স্থানে আক্রমণ করে ওই আদিম মানুষগুলিকে বন্দী করতে শুরু করে। কারণ ওই যে আগেই বলেছি, এই মুখোশধারী বন মানুষরা নির্দিষ্ট একটি মেয়েকে খুঁজছে। আর এখানেই আমরা জানতে পারি যে মেয়েটিকে তারা খুঁজছে সেটা আসলেই নোভা। তো নোভা নিজেও এটা বুঝতে পেরে তাদের হাত থেকে বাঁচার জন্য একটি ঝোপে প্রবেশ করে। কিন্তু এই মুখোশধারীরাও সেই জায়গাতেই তাকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। এদিকে নোয়া তার নির্দিষ্ট লক্ষ্যে যাওয়ার টাইমে যখনই লক্ষ্য করে ওই সমস্ত মুখোশধারীরা সেই স্থানে আক্রমণ করেছে, তখন সেও ওই স্থানে ফিরে আসে রাকা এবং ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য। আর ঝোপে লুকিয়ে থাকা নোভা যখন দূর থেকে নোয়াকে দেখতে পায়, তখন সে দ্বিতীয় আর কিছু না ভেবে নোয়ার নাম ধরেই চিৎকার করে বসে। ফলে নোয়া কোনো প্রকারে নোভাকে সেই স্থান থেকে উদ্ধার করে পালিয়ে যায়। আর পরবর্তীতে নোয়া রাকাকে যখন জানায় এই মেয়ে কথাও বলতে পারে, রাকা তখন তার থেকে এই কথা শুনে অনায়াসে তাকে জানায়, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এখনকার মানুষরা কথা বলতে পারে না। কিন্তু এই কথা শুনে ওই মেয়েই তাকে জানায় তার নাম মে, যেটা শুনে রাকা সম্পূর্ণ হতবাক হয়ে যায়। আর এরপর ওই মেয়েই তাদেরকে জানায় সে জানে নোয়ার সঙ্গীদের ওই মুখোশধারীরা কোথায় ধরে নিয়ে গেছে, তাই মেয়ে তাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে সাহায্য করতে পারে। কিন্তু নোয়া এই মেয়ের উপর একদমই বিশ্বাস করতে পারছে না, কারণ সে যদি কথাই বলতে পারে তাহলে প্রথম থেকে সে তাদের সামনে কেন কথা বলেনি। উত্তরে মেয়ে তাদেরকে জানায় তার মা ছোট থেকেই তাকে বলে এসেছে নিজের সুরক্ষার জন্য কথা না বলে থাকতে, যে কারণেই সে এই প্রথা অবলম্বন করেছে। আর এই মুহূর্তে মেয়ে তারই সঙ্গী সাথীদের খুঁজে বেড়াচ্ছে, যাদেরকে হয়তো ওই মুখোশধারী বন মানুষরাই বন্দী বানিয়েছে। মানে মেয়েও এখন ওই মুখোশধারী বন মানুষদের ডেরায় যেতে চায়, যাতে সে তার বাকি সঙ্গী সাথীদের উদ্ধার করতে পারে। ফলে পরদিন ওই মেয়ের কথা মতো তারা একটি নদীর পাড়ে উপস্থিত হয়ে একটি ব্রিজের মাধ্যমে ওই নদী অতিক্রম করার চেষ্টা করলে সেই মুখোশধারীরা আবারও তাদের উপর আক্রমণ করে বসে। আর দুর্ভাগ্যবশত এই স্থানেই মেয়েকে বাঁচাতে গিয়ে রাকা ওই নদীর জলে ভেসে যায়, যার পর ওই মুখোশধারীরা নোয়া এবং মেয়েকে বন্দী বানিয়ে সমুদ্র সৈকতে অবস্থিত তাদের একটি বিশাল ডেরায় নিয়ে আসে, যেখানেই আমরা পরিচিত হই এই মুখোশধারী বন মানুষদের লিডার প্রক্সিমাসের সঙ্গে, যে নিজে সিজারকে তার আইকন হিসাবে মনে করলেও তার মূল লক্ষ্য এই পৃথিবীতে নিজের আধিপত্য বিস্তার করা। মানে সে চায় যে সমস্ত অবশিষ্ট মানুষ রয়েছে তাদেরকে সম্পূর্ণ মিটিয়ে দিয়ে নিজে এই পৃথিবীর সর্বেসর্বা হতে। কিন্তু প্রশ্ন হলো এই মেয়েটিকে তারা তাহলে এতদিন কেন খুঁজছিল, আর এই মুহূর্তে এই স্থানেই বা তাকে কেন ধরে আনলো? আসলে এই মুখোশধারী বন মানুষরা এই টাইমে যে স্থানে আছে সেখানেই মানব জাতির একটি গোপন সামরিক ভল্ট রয়েছে। আর প্রক্সিমাস বিশ্বাস করে ওই ভল্টের ভিতরে মানব জাতির এমন কিছু প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে সে খুব সহজেই এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারবে। তাই প্রক্সিমাস চায় ওই ভল্ট যে কোনো উপায়ে ওপেন করতে, কিন্তু বহু চেষ্টার পরেও ওই ভল্ট সে ওপেন করতে ব্যর্থ হয়। আর পরবর্তীতে সে যখন এই মেয়ের কথা জানতে পারে, তখনই সে অনুমান করে এই ভল্ট ওপেন করতে ওই মেয়েই তাকে সাহায্য করতে পারবে, যে কারণেই তার দল ওই মেয়েকে এখানে ধরে এনেছে। যাই হোক, নোয়া এখানে তার বংশের সাথে পুনরায় মিলিত হয়। মানে প্রক্সিমাসের নির্দেশে তার টিম নোয়ার সমস্ত সঙ্গী সাথীদের বন্দী বানিয়ে এই স্থানে রেখেছে, আর তাদেরকে দিয়েই ওই ভল্ট খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি ওই ভল্টকে সুরক্ষিত রাখতে তারা ওই স্থানেই একটি বাঁধ নির্মাণ করেছে, আর বন্দি করা সমস্ত এপসরা এখানে এই সমস্তই কাজ করে। ওইদিকে দেখা যায় মেয়েকে যখন তারা একটি রুমে বন্দি করে রাখে, সেখানে এসে টেভাথান নামক আরো একটি মানুষের সঙ্গে পরিচিত হয়, যেও মেয়ের মতো কথা বলতে পারে। তো এই টেভাথানের থেকেই মেয়ে জানতে পারে সে ওই প্রক্সিমাসকে মানব জগতের বিভিন্ন ইতিহাস সম্বন্ধে জ্ঞান প্রদান করে, মানে মানব জাতির আধুনিক প্রযুক্তি সম্বন্ধে ধারণা দেয়, যাতে তারাও একসময় মানব জাতির মতোই উন্নত হতে পারে। কিন্তু এইটা শুনে মেয়ে তার তীব্র বিরোধিতা করে, কারণ এপসদের মানব প্রযুক্তি সম্বন্ধে জানানো মানব জাতির জন্য একদমই ভালো না। উত্তরে টেভাথান তাকে জানায় মেয়ে যেরকমটা ভাবছে বর্তমান টাইম কিন্তু একদমই সেরকম নয়, কারণ এই দুনিয়া এখন তাদেরই হাতে, তাই আমাদেরকে এখন উচিত তাদের হয়েই কাজ করা। যদিও মেয়ে তার এই মনোভাবে একদমই একমত না, কিন্তু টেভাথান তাকে জানিয়ে দেয় যত তাড়াতাড়ি সম্ভব তার ভেবে নেওয়া উচিত সে প্রক্সিমাসকে কিভাবে সাহায্য করতে পারে, না হলেই কিন্তু বড় বিপদ। এনিওয়ে, এরপর দেখা যায় মেয়ে, নোয়া এবং টেভাথান তিনজনকেই একসঙ্গে প্রক্সিমাস তার সঙ্গে ডিনারে আমন্ত্রণ জানায়।
আর সেখানেই সে সকলের সামনে প্রকাশ করে সে ওই ভল্টের মধ্যে থাকা মানব জাতির সমস্ত জ্ঞান উদ্ধার করতে চায়, যাতে খুব শীঘ্রই সে বিবর্তন আনতে পারে, মানে এই পুরো পৃথিবীকেই তার রাজত্বে পরিণত করতে পারে। তাই এই বিষয়ে তার মেয়ে এবং নোয়ার সাহায্য চাই। যেটা শুনে মেয়ে তাকে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয় ভল্টের বিষয়ে সে কিছুই জানে না, কিন্তু প্রক্সিমাস তাকে একটি ম্যাপ দেখিয়ে জানায় এটা তার টিম মেম্বাররা মেয়ের সঙ্গী সাথীদের কাছ থেকেই উদ্ধার করেছে, আর ওই ম্যাপে এই ভল্টের লোকেশনে উল্লেখ করা আছে। মানে মেয়ে এবং তার টিম এই ভল্টের উদ্দেশ্যেই রওনা হয়েছিল ভল্টের ভিতর থেকে বিশেষ কিছু উদ্ধার করার আশায়। কিন্তু মেয়ের বাকি সঙ্গী সাথীরা প্রক্সিমাসের টিমের হাতেই মারা গেছে, একমাত্র মেয়েই বেঁচে রয়েছে। তাই প্রক্সিমাসের দৃঢ় বিশ্বাস মেয়ে খুব ভালো করেই জানে ওই ভল্টের ভিতর কিভাবে প্রবেশ করতে হয়, যদিও মেয়ে তাকে সোজাসুজি জানিয়ে দেয় এই বিষয়ে সে তাকে কখনোই সাহায্য করবে না। ফলে পরবর্তীতেই প্রক্সিমাস নোয়ার থেকে জানতে চায় মেয়ে ওই ভল্টের ব্যাপারে তাকে কি কিছু জানিয়েছে। উত্তরে নোয়া সত্যি সত্যি তাকে জানিয়ে দেয় না, ওই ভল্টের ব্যাপারে সে তাকে কিছুই জানায়নি। যেটা শুনে প্রক্সিমাস নোয়াকে সাইডে ডেকে নিয়ে গিয়ে একান্তে পরামর্শ দেয়, তুমি কি চাও না এপসরা এই পুরো পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করুক? আর যাই হোক, তুমিও তো আমাদেরই একজন, তাই তুমি যদি আমার মতাদর্শে বিশ্বাসী হও তাহলে এই সমস্ত মানব জাতিদের বিশ্বাস করা একদমই ভুলে যাও, কারণ এই মেয়ে এই স্থানে উপস্থিত হয়েছে ওই ভল্টের ভিতরে থাকা গোপন কিছু তথ্য উদ্ধার করার আশায়। তাই আমি চাই মানব জাতি ওই তথ্য উদ্ধার করার আগেই আমরা সেটা উদ্ধার করি, না হলে হয়তো মানব জাতিরা আবারও পুরনো দিনের মতো আমাদেরকে খাঁচায় বন্দি করে দেবে। তাই ওই ভল্ট খুলতে তুমিও আমাকে সাহায্য করো। যেটা শুনে নোয়া পড়ে যায় মহা সমস্যায়। ফলে পরবর্তীতেই সে ভাবতে শুরু করে তার এই মুহূর্তে কি করা উচিত। আর ঠিক ওই টাইমেই তার বাবার পোষা সেই ঈগল তার হাতে এসে বসে। ফলে ক্ষণিকের মধ্যেই প্রক্সিমাসের সমস্ত পরামর্শ ভুলে গিয়ে সে তার নিজের কাবিলার কথা মনে করে, যেটা এই প্রক্সিমাসের টিমে ধ্বংস করে দিয়েছে। ফলে পরবর্তীতেই নোয়া গোপনে উপস্থিত হয় মেয়ের সম্মুখে আর তাকে প্রশ্ন করে, তাহলে তুমি আমাদেরকে পুরোটাই মিথ্যে বলেছো, কারণ এই স্থানে তুমি আসতে চেয়েছিলে তোমার বাকি সঙ্গী সাথীদের উদ্ধার করার জন্য, কিন্তু তোমার আসল উদ্দেশ্য ওই ভল্টের ভিতর থেকে বিশেষ কিছু উদ্ধার করা। এবার মেয়ে যখন বুঝতে পারে নোয়া সমস্তটাই ধরে ফেলেছে, তখন সে নিরুপায় হয়েই স্বীকার করে হ্যাঁ, নোয়া একদম ঠিক কথাই বলছে। ফলে পরবর্তীতেই নোয়া তাকে প্রশ্ন করে ভল্টের ভিতর থেকে সে কি উদ্ধার করতে চায়। উত্তরে মেয়ে আবারও চালাকি করে তাকে জানায় ওই ভল্টের ভিতর থেকে সে একটি বইয়ের মতো জিনিস উদ্ধার করতে চায়, যেটার মাধ্যমে মানব জাতি তাদের কথা বলার ক্ষমতা আবারও ফিরে পাবে। ফলে নোয়া তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি কি ওই ভল্টে প্রবেশ করার গোপন রাস্তা জানো? উত্তরে মেয়ে তাকে জানায় হ্যাঁ, ভল্টে প্রবেশ করার গোপন রাস্তা তার জানা আছে। এবার এইটা শুনে নোয়া আবারও তাকে প্রশ্ন করে ভল্টের ভিতরে আরো যে সমস্ত জিনিস রয়েছে সেগুলি কি কোনোভাবে ওই সমুদ্রের জলের মাধ্যমে নষ্ট করা যেতে পারে? উত্তরে মেয়ে তাকে জানায় হ্যাঁ, নষ্ট করা যেতে পারে। আসলে নোয়া এই মুহূর্তে চাইছিল ওই ভল্টের ভিতর থেকে কোনো কিছুই প্রক্সিমাস যেন উদ্ধার করতে না পারে, তাই ওই ভল্টের ভিতরে সমস্ত কিছুই নোয়া ধ্বংস করে দিতে চাইছে। আর নোয়া সেই প্ল্যান মতোই মেয়েকে ওই ভল্টের ভিতর থেকে সেই বইটি উদ্ধার করার কাজে রাজি হয়ে যায়। তাই পরবর্তীতে নোয়া তার দুই সঙ্গী সুনা এবং আনায়াকে সঙ্গে নিয়ে মেয়ের নির্দেশ মতো সমুদ্রের পাড়ে থাকা সেই বাঁধের উপর বিস্ফোরক লাগাতে শুরু করে, যাতে এই বাঁধ ভেঙে সমুদ্রের জল ওই ভল্টের ভিতর প্রবেশ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় টেভাথান এই স্থানে উপস্থিত হয়ে মেয়েকে এই কাজ করতে বারণ করে। কিন্তু মেয়ে তার কথা না শুনলে টেভাথান তাদের এই কাজ সম্পর্কে প্রক্সিমাসকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে মেয়ে দ্বিতীয় আর কিছু না ভেবে নিমেষেই টেভাথানকে শ্বাসরোধ করে হত্যা করে। আর তারপর সকলে মিলে পাহাড় চড়ে উপরে উপস্থিত হয়ে সেখানেই থাকা একটি গোপন সুড়ঙ্গের মাধ্যমে তারা অনায়াসে ওই ভল্টের ভিতর প্রবেশ করে, যেখানে কামান থেকে শুরু করে মানব জাতির বহু আধুনিক অস্ত্র মজুত করা রয়েছে। কিন্তু মেয়ে সেই সব দিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র হার্ড ডিস্ক টাইপ একটি ডিভাইস সংগ্রহ করে, যেটি আসলে একটি স্যাটেলাইট ডিক্রিপশন কি। তো ওটা উদ্ধার করার পরেই মেয়ে বাকিদেরকে সঙ্গে নিয়ে ভল্টের মেইন গেট ওপেন করলে প্রক্সিমাস এবং তার অনুরাগীরা তাদের সম্মুখে উপস্থিত হয়। আর তারপর প্রক্সিমাসের একজন লেফটেন্যান্ট লাইটনিং নোয়ার এক সঙ্গী সোনাকে হত্যা করার হুমকি দিয়ে নোয়ার থেকে জানতে চায় মেয়ে তার গোপন প্ল্যান সম্বন্ধে তাকে কি কি জানিয়েছে। কিন্তু মেয়ে নিমেষেই একটি বন্দুক বের করে লাইটনিংকে গুলি করলে প্রক্সিমাস ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে জানায় সে এখন থেকে মুক্ত, তাই সে এখন যেখানে খুশি যেতে পারে। কিন্তু মেয়ে ওই ভল্ট থেকে বাইরে বেরিয়ে তাদের সেট করে যাওয়া সেই বিস্ফোরকগুলিতে নিমেষেই বিস্ফোরণ ঘটায়।
ফলে ওই বাঁধ ভেঙে গিয়ে সমুদ্রের জল তীব্র গতিতে ভল্টের ভিতরে প্রবেশ করতে শুরু করে, যেটা দেখে নোয়া সঙ্গে সঙ্গেই তার কাবিলাদের যে কোনো উপায়ে ওই ভল্টের উপরে যেতে আদেশ দেয়, যাতে এই জল থেকে তারা বাঁচতে পারে। কিন্তু প্রক্সিমাসের আরেক লেফটেন্যান্ট সিলভা জলের মধ্যেই নোয়াকে হত্যা করার চেষ্টা করলে নোয়া তার বুদ্ধির সাহায্যে সিলভাকে ট্র্যাপে ফেলে ডুবিয়ে দেয়। কিন্তু এর পরবর্তীতে নোয়া যখন ওই ভল্টের উপরিভাগে উপস্থিত হয়, প্রক্সিমাস তখন তার উপর আক্রমণ করতে শুরু করে। আর প্রক্সিমাসের সঙ্গে লড়াই করতে না পেরে নোয়া যখন পুরোপুরি ঘায়েল হয়ে পড়ে, তখনই সে তার বাবার থেকে শেখা একরকম গান করতে শুরু করে, যে গানে আকৃষ্ট হয়ে তাদের কাবিলার সমস্ত ঈগলগুলি প্রক্সিমাসকে আক্রমণ করে উপর থেকে নিচে ফেলে দেয়। ফলে নোয়া অ্যাট লাস্ট তার কাবিলাকে ওই মুখোশধারী এপসদের হাত থেকে মুক্ত করতে সফল হয়। যার পর দেখা যায় নোয়া তার গোষ্ঠীকে নিয়ে আবারও তাদের পুরনো জায়গায় ফিরে এসেছে এবং তাদের ধ্বংস হয়ে যাওয়া ওই কাবিলা তারা আবারও পুনর্নির্মাণ শুরু করেছে, যেখানে মেয়ে আবারও নোয়ার সঙ্গে দেখা করতে আসে আর তাকে জানায় ওই বাঁধ ধ্বংস করতে সে বাধ্য হয়েছিল, যাতে প্রক্সিমাস ওই সমস্ত হাতিয়ার উদ্ধার করতে না পারে। আসলে ওই টাইমে সিজার মেয়েকে বারণ করেছিল ওই বাঁধ না ভাঙতে, কারণ সিজারের কাবিলার বহু মেম্বার তাহলে মারা যেতে পারে, যে কারণেই মেয়ে এই মুহূর্তে তাকে বোঝাতে আসে কেন সে ওই বাঁধ ভাঙতে বাধ্য হয়েছিল। তো এটা শোনার পর সিজার মেয়ের প্রতি কৃতজ্ঞ হয়ে রাকার দেওয়া সিজারের সেই লকেটটি মেয়েকে গিফট করে। এর পরবর্তীতে দেখা যায় নোয়া তার এক সঙ্গী সুনাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় সেই টেলিস্কোপের কাছে, যেটা নোয়া তার বাকি সঙ্গী সাথীদের খোঁজার টাইমে মাঝ রাস্তাতে দেখতে পেয়েছিল। মানে এরপর থেকে নোয়া এই টেলিস্কোপ সম্বন্ধেও জানতে শুরু করবে। আর এই দিকে দেখা যায় মেয়ে একটি স্যাটেলাইট বেসের কাছে উপস্থিত হয়ে তার উদ্ধার করা সেই স্যাটেলাইট ডিক্রিপশন কি কিছু মানুষদের হাতে হস্তান্তর করে। আর ওই ডিভাইসের মাধ্যমেই সেই বেসে উপস্থিত কিছু মানুষ তাদের কিছু স্যাটেলাইটকে পুনরায় সক্রিয় করে বিশ্বব্যাপী অন্যান্য মানুষদের সাথে সফলভাবে যোগাযোগ করার জন্য তৈরি হয়ে যায়। মানে এই বেশে যে সমস্ত মানুষরা রয়েছে তারা সকলেই কিন্তু নর্মাল অবস্থায় আছে, আর তারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদেরই মতো আরো নর্মাল মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যাতে সকলের চেষ্টায় আবারও তারা আগের পর্যায়ে ফিরে যেতে পারে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।